সিআইডি তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। আর বাঁচতে পারবে না মির্জা আব্বাস। হাদিকে মারতে ১২৭ কোটি টাকা দেন খুনিদের। বিএনপির নেতা গ্রেফতার মির্জা আব্বাস। হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে। ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন করা হবে, গুপ্ত হত্যা করা হবে। জামাতের সাথেই নির্বাচনী জোট করল এনসিপি। এবং সর্বশেষ জানিয়ে দিব, লাইভে সব দোষ স্বীকার করল ফয়সাল, যাদের নির্দেশে হাদিকে গুলি করা হয়। চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী মুক্তির দূত শহীদ শরীফ ওসমান বিন হাদির গুলি খাওয়ার পরপরই দেশব্যাপী রব উঠেছিল এই ঘটনায় জড়িত থাকতে পারেন হাদির আসন অর্থাৎ ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। কিন্তু জুলকানাইনের মতো কিছু বিএনপিপন্থী সাংবাদিকদের চেষ্টায় প্রথম দফায় বেঁচে যান মির্জা আব্বাস। জুলকানাইনরা প্রমাণ করতে সচেষ্ট হন যে ঘাতক ফয়সাল দেশ থেকে ভারতে পালিয়েছে, আর এই ঘটনার পুরো দায় আওয়ামী লীগের। কিন্তু সময়ের সাথে সাথে বোঝা যায় ঘাতক ফয়সাল দেশেই আছে। ভারতে পালানোর দাবিটি ছিল মির্জা আব্বাসকে আড়াল করার মেটিকুলাস ডিজাইনের একটি অংশ। কিন্তু বাতাস আবার ঘুরতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও বিভিন্ন সাংবাদিক এবং অ্যাক্টিভিস্টরা দাবি করতে শুরু করেছে হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বিএনপির এই বর্ষিয়ান নেতা। এমনকি তিনিই নাকি ঘাতক ফয়সালের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকা লেনদেনের মূল ডোনার। ওমর আমিন নামের একজন অ্যাক্টিভিস্ট দাবি করেছেন সম্ভবত ফেঁসে যাচ্ছে মির্জা আব্বাস। যা শোনা যাচ্ছে, ভাবা হচ্ছে, যদি সত্যি হয় তবে মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ার এখানেই শেষ। হাদির ঘাতক সম্ভবত দেশে আছে। আওয়ামী লীগের কাঁধে ভর করে নিজের পথের কাঁটা দ্রুত সরাতে গিয়ে সম্ভবত ফেঁসে যাচ্ছে বিএনপি নেতা মির্জা আব্বাস। ওমর আমিনি আরও লিখেছেন, আব্বাসি বা কেন প্রথমে গেল হাসপাতালে? হাদি নিহত হতে না হতেই তারিক যা দেশে ফেরার সংবাদ জানানো হলো কেন? আবার হাদির জানা যায় অনুপস্থিত মির্জা আব্বাস। ওসমান হাদি ছিল মির্জা আব্বাসেরই প্রধান প্রতিদ্বন্দ্বী ঢাকা ৮ আসন নিয়ে। ভারতে পালিয়ে যাওয়ার মিথ্যে নাটক সাজিয়ে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার কৌশলটাই সন্দেহকে দ্রুত ঘনীভূত করেছে। তবে একটা ক্রসফায়ারের নাটক হলেও হতে পারে। কোনো রাঘব বোয়াল নেপথ্যে না থাকলে চেকগুলো তদন্ত করলে বের হয়ে যায় লেনদেনের বিষয়। ওই অ্যাক্টিভিস্ট মনে করছেন উপদেষ্টাদের মধ্যে বেশিরভাগ বিএনপিপন্থী হওয়ায় মির্জা আব্বাসকে নিয়ে তদন্ত কিংবা প্রথম সারি মিডিয়ায় কোনো লেখালেখি হচ্ছে না। তিনি আরও লিখেন, আব্বাস ফেঁসে গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে। হয়তো উত্তপ্ত পরিস্থিতি দেখে দেশে নাও ফিরতে পারেন তারিক জিয়া। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমি অপেক্ষায় আছি। বিএনপির রাঘব বোয়াল না থাকলে এত দেরি হওয়ার কথা না। যদি শেখ হাসিনা বা ভারত জড়িত থাকত, এতক্ষণে তাদের ১৪ গোষ্ঠীর নাম মিডিয়ায় প্রচারিত হতো। কিন্তু অবস্থার দৃষ্টে মনে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী আছে অদৃশ্য কোনো এক চাপে। বলবে বলেও বলে না। হিসাবটা তবে একটু সহজ হবে দায়িত্বরত পুলিশের বক্তব্যগুলো রেকর্ড করে নিতে পারলে। মোটামুটি সবাই প্রস্তুত থাকেন, বড় ধামাকা আসছে। মোহাম্মদ এনাম নামে আরেক সাংবাদিক গতরাতে পোস্ট করেছেন ফেসবুকে। তিনি লিখেছেন, রাতে আমি খুব কম কথা বলি, কারণ রাতে বেশি কথা বললে আশেপাশে ঘাপটি মেরে ঘুমিয়ে থাকা প্রতিবেশীদের ঘুমের প্রবলেম হতে পারে। শুধু এটুকু বলে যাই, হাদিতে মেরে ফেলার সাথে সাথে ঘাতক ভারতে পালিয়ে যাওয়ার সংবাদ প্রচার করা, সেদিনেই তারেক রহমান দেশে আসার ঘোষণা দেওয়া, স্বরাষ্ট্র উপদেষ্টার মুখ বন্ধ করে রাখা, আব্বাস হাদির জানাজায় উপস্থিত না হওয়া, সেদিনের পরে আজ পর্যন্ত একটা বক্তব্য বাদে আর কোনো উচ্চবাচ্য না করা, ব্যাংকিং লেনদেনের বিষয় নিয়ে তার ক্লিয়ার কথা না বলা, আরও অনেকগুলো বিষয় আছে। এগুলো এমনিতেই বললাম। কথাগুলো মনের মধ্যে গুতাগুতি করে বেরিয়ে গেছে। আমি চাই প্রকৃত দোষী গ্রেপ্তার হোক। আবার অনেকে বলে যা রটে তা কিছু না কিছু ঘটে। আমি চাই এমনটা না হোক। বাকি যদি তিনি ফেঁসেই যান, তাহলে নির্বাচনে বিএনপিকে মানুষ কিভাবে বয়কট করবে ভাবতে পারছেন? আল্লাহর মার খুব কড়া। অর্থাৎ অনেকেরই এখন নতুন করে সন্দেহের তীর মির্জা আব্বাসির দিকে ঘুরে গেছে। তবে সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছেন আরেক জার্নালিস্ট মীর জাহান। তিনি দাবি করেছেন মির্জা আব্বাসি নাকি ফয়সালের আর্থিক সহায়তাকারী। মীর জাহান লিখেন, মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকে ওসমান হাদির ঘাতকের ১২৭ কোটি টাকার লেনদেন। সেই তথ্যের পুরোটাই নাকি ঢাকা ব্যাংকের সার্ভার থেকে সরিয়ে ফেলা হয়েছে। ঢাকা ব্যাংক কার জানেন? মির্জা আব্বাসের। নাহিয়ান নূর রায়হান নামে আরেকজন লিখেছেন, হাদি ভাইয়ের ঘাতকরা বাংলাদেশে অবস্থান করছে। ২৫ তারিখ তারিক রহমান আসবে, সবার অ্যাটেনশন সেদিকে থাকবে। ফলে তার মধ্যেই ফয়সালকে দেশ থেকে সেফ এক্সিট দেয়া হবে।
অবশ্য হাদিঘাতক ফয়সালের সাথে বিএনপির সংশ্লিষ্টতা অনেক পুরনো। জানা যায় এই প্রশিক্ষিত কিলারকে জেল থেকে মুক্তই করেছে বিএনপি। কারো কারো মতে বিএনপি আওয়ামী ক্যাডারদের ইউজ করতেছে যাতে সব দোষ পতিত শক্তিটির উপর বর্তায়। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা ছিল। ওই মামলায় তার জামিন প্রাপ্তির পুরো প্রক্রিয়া নতুন বিতর্কের জন্ম দেয়। মামলার নথি ও হাইকোর্টের আদেশ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও জামিনের সময় মেয়াদ স্বাভাবিক বিচারিক প্রক্রিয়ার চেয়ে দ্রুত জানিয়ে মানুষের মনে প্রশ্ন উঠেছে। ২০২৪ সালের ৮ নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেপ্তার হন ফয়সাল করিম মাসুদ। রাজধানী মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় র্যাব তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয় এবং একাধিক মূলধারার গণমাধ্যমে তার ছবি ও পরিচয় প্রকাশিত হয়। গ্রেপ্তারের পর ফয়সাল করিমের জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন অ্যাডভোকেট কায়সার কামাল ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান। ফয়সাল করিম মাসুদের জামিনের পিটিশন ফাইলকারী আইনজীবী মোহাম্মদ মাহফুজুর রহমান, বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ আইন সম্পাদক। অর্থাৎ এখানেও বিএনপির সংশ্লিষ্টতা রয়েছে। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি এস.কে. তাহসিন আলীর বেঞ্চ তাকে ৬ মাসের জামিন দেন। আদালতের নথি অনুযায়ী ওই দিন আদেশ দেওয়ার পর আনুষাঙ্গিক প্রক্রিয়া শেষে মাত্র ৩ দিনের ব্যবধানে ১৯ ফেব্রুয়ারি আদেশটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়। সাধারণত আদেশ প্রস্তুত ও আপলোডে সময় লাগলেও এই ক্ষেত্রে প্রক্রিয়াটি তুলনামূলকভাবে দ্রুত সম্পন্ন হয়েছে বলে নথিতে দেখা যায়। এরপর চলতি বছরের ১২ আগস্টে জামিনের মেয়াদ বাড়ানোর জন্য পুনরায় আবেদন করা হলে বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের বেঞ্চ নতুন করে ১ বছরের জামিন মঞ্জুর করেন। ফলে অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তারের পর এক দফা ৬ মাস এবং পরবর্তী দফায় ১ বছরের জামিন পান ফয়সাল করিম মাসুদ। হাইকোর্টের এই দুটি আদেশের কপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া গেছে। এই জামিন প্রক্রিয়া নিয়ে অনুসন্ধানী সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট তথ্য প্রকাশ করে। ১৩ ডিসেম্বর দ্য ডিসেন্ট তাদের ফেসবুক পেজে ফয়সালের জামিন সংক্রান্ত দুটি ডকুমেন্ট যুক্ত করে দাবি করে, গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও জামিনের ধারাবাহিকতা ও সময়সীমা প্রশ্নের জন্ম দিয়েছে। দ্য ডিসেন্টের অনুসন্ধানে আরও বলা হয়, গুলিবর্ষণের ঘটনার সঙ্গে ফয়সাল করিম মাসুদের সম্পৃক্ততার বিষয়টি বিভিন্ন তথ্য ও চিত্র বিশ্লেষণের মাধ্যমে মিলেছে। দ্য ডিসেন্টের দাবি অনুযায়ী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজন ব্যক্তি গত ৯ ডিসেম্বর ইনকেলাব কালচারাল সেন্টারে গিয়ে সেখানে উপস্থিত ছিলেন এবং হাদির পাশে বসে আলোচনাও শুনছিলেন। ওই প্রতিষ্ঠানের ভাষ্য অনুযায়ী ইনকেলাব কালচারাল সেন্টারের সিসিটিভি ফুটেজ, পুলিশের সংগৃহীত হামলার সিসিটিভি ফুটেজ, গণমাধ্যমে প্রকাশিত ছবি এবং ফেসবুক ও এক্স থাকা ফয়সাল করিম মাসুদ নামের অ্যাকাউন্ট সহ আওয়ামীপন্থী বিভিন্ন পেজে থাকা ৫০টিরও বেশি ছবি তুলনামূলকভাবে বিশ্লেষণ করে তারা এ দাবি করেছে। অনুসন্ধানে আরও উল্লেখ করা হয়, ৩টি আলাদা ঘটনায় সামনে আসা ব্যক্তির চেহারার সঙ্গে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের নামের একজনের মিল পাওয়া গেছে। তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগ নেতা ছিলেন বলে পুরনো সংবাদে উল্লেখ রয়েছে। বিশেষভাবে নজর কেড়েছে গুলিবর্ষণকারী ব্যক্তির বাম হাতে থাকা একটি বিশেষ ডিজাইনের ঘড়ি। খুন করার আগেই পেমেন্ট ক্লিয়ার, টার্গেট লক করার আগেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেল কোটি কোটি টাকা। একজন ভাড়াটে শুটারের ব্যাংক ব্যালেন্স দেখলে বড় বড় শিল্পপতিরাও লজ্জা পাবেন। মাত্র একজন ব্যক্তির ৫৩টি ব্যাংক অ্যাকাউন্ট, আর গত কয়েক বছরে সেখানে লেনদেন হয়েছে অবিশ্বাস্য অঙ্কের টাকা, ১২৭ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ১২৭ কোটি টাকা। সম্প্রতি ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় তোলপাড় সারা দেশ। কিন্তু লাশের চেয়েও এখন বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে এই হত্যাকাণ্ডের ফাইন্যান্সিয়াল ট্রেল বা অর্থের উৎস। শুটার ফয়সালের অ্যাকাউন্টে ঠিক হাদিকে হত্যার আগ মুহূর্তে কারা পাঠালো নগদ ২ কোটি ৪১ লাখ টাকা? আর এই টাকা কি শুধুই একটি হত্যার সুপারি, নাকি এর পেছনে লুকিয়ে আছে মানি লন্ডারিংয়ের এক বিশাল আন্তর্জাতিক সিন্ডিকেট? সিআইডি যখন তদন্তে নামল, তখন বেরিয়ে এলো এমন সব তথ্য যা শুনে গোয়েন্দাদেরও চোখ কপালে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব শুটার ফয়সালের সেই মাস্টার প্ল্যান এবং টাকার পাহাড়ের গোপন রহস্য। তাই কোনো তথ্য মিস না করতে চাইলে শেষ পর্যন্ত দেখুন। এই গল্পের মূল ভিলেন ফয়সাল করিম মাসুদ। পুলিশের খাতায় সে একজন ফেরারি আসামি,
একজন শুটার, কিন্তু ব্যাংকের খাতায় সে একজন সফল ব্যবসায়ী। তার লেনদেনের হিসেব দেখলে মাথা ঘুরে যাবে। সিআইডি তদন্তে নিশ্চিত হয়েছে শরীফ ওসমান হাদিকে হত্যার ছক যখন কষা হচ্ছিল, তখন ঠিক সেই সময়টায় ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টগুলো হঠাৎ করেই অস্বাভাবিকভাবে সচল হয়ে ওঠে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হলো হাদিকে হত্যার ঠিক 3 মাস আগে এবং 1 মাস আগে দুটি বিশাল ট্রানজ্যাকশন হয়। মোট 2,41 লাখ টাকা জমা পড়ে ফয়সাল এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে। তারিখগুলো খেয়াল করুন। 18 সেপ্টেম্বর 2025, হাদি হত্যার ঠিক 3 মাস আগে রাজধানীর রূপনগরের একটি ব্যাংকের শাখায় ফয়সালের একটি অ্যাকাউন্টে জমা হয় 1,76 লাখ টাকা। এই অ্যাকাউন্টটি ছিল এসএমই উইমেন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের। মজার ব্যাপার হলো প্রতিষ্ঠানের নাম উইমেন এন্টারপ্রাইজ হলেও এর মূল নিয়ন্ত্রণ ছিল ফয়সালের হাতে। এর পরের ট্রানজ্যাকশনটি আরও রহস্যময়। 4 নভেম্বর 2025, হত্যার ঠিক 1 মাস আগে এনআরবিসি ব্যাংকের বেনারসি পল্লী উপশাখায় জমা হয় আরও 65,55,000 টাকা। এই অ্যাকাউন্টটি ছিল ফয়সালের স্ত্রী সামিয়ার নামে। অর্থাৎ কিলিং মিশন এক্সিকিউট করার ঠিক আগ মুহূর্তে এই টাকাগুলো তাদের হাতে পৌঁছায়। এখন প্রশ্ন হলো, কে বা কারা এই বিশাল অঙ্ক ইনভেস্ট করলো ফয়সালের উপর? সিআইডি তদন্তে উঠে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য। টাকাটা অ্যাকাউন্টে ঢোকার পর ফয়সাল কিন্তু বসে থাকেনি। সে জানতো মিশন শেষ করার পর তাকে পালাতে হবে, আর পালানোর জন্য দরকার নগদ টাকা। তাই হাদিকে গুলি করার আগেই সে এবং তার স্ত্রী মিলে অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে 1,76 লাখ টাকা তুলে নেয়। ব্যাংকে মাত্র 65 লাখ টাকা অবশিষ্ট রেখে বাকি পুরো টাকা ক্যাশ করে ফেলা হয়। গোয়েন্দারা নিশ্চিত এই উত্তোলিত টাকাই ছিল অপারেশন কস্ট এবং দেশ ছেড়ে পালানোর রসদ। এবার আসা যাক সেই 127 কোটি টাকা রহস্যে। সিআইডি যখন ফয়সালের আর্থিক আমলনামা খুঁজতে শুরু করে, তখন তারা 14টি ভিন্ন ভিন্ন ব্যাংকে ফয়সালের 53টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পায়। ভাবা যায়, একজন শুটারের 53টি ব্যাংক অ্যাকাউন্ট। 2017 সাল থেকে 2025 সাল, এই 8 বছরের মধ্যে এই অ্যাকাউন্টগুলো দিয়ে মোট লেনদেন হয়েছে 127 কোটি টাকা। প্রশ্ন আসতেই পারে, একজন খুনির অ্যাকাউন্টে এত টাকা আসে কোত্থেকে? ফয়সাল নিজেকে আইটি ব্যবসায়ী হিসেবে পরিচয় দিত। তার নামে এবং তার স্ত্রীর নামে খোলা হয়েছিল বেশ কিছু ভুয়া প্রতিষ্ঠান: অ্যাপল সফট আইটি, আইকন সফটওয়্যার, লিডস ট্রেনিং অ্যান্ড কনসাল্টিং, লিডস কর্পোরেশন, ডিরেক্টরি প্রজেক্ট। নামগুলো শুনলে মনে হবে সিলিকন ভ্যালির কোনো কোম্পানি, কিন্তু বাস্তবতা হলো এগুলো সবই ছিল কাগজে প্রতিষ্ঠান। সিআইডি এবং সাংবাদিকদের অনুসন্ধানে দেখা গেছে, রাজধানীর বাংলা মোটরের রূপান ট্রেড সেন্টারে এবং আদাবরের বাইতুল আমান হাউজিংয়ে এই কোম্পানিগুলোর যে ঠিকানা দেয়া ছিল, সেখানে আদতে কোনো কার্যক্রমই ছিল না। লিড ট্রেনিং সেন্টারের অফিসে গিয়ে দেখা যায় 1.5 বছর আগেই তারা সবকিছু গুটিয়ে উধাও। অর্থাৎ এই কোম্পানিগুলো খোলা হয়েছিল শুধুমাত্র কালো টাকাকে সাদা করার জন্য এবং হিট মানি বা কন্ট্রাক্ট কিলিংয়ের টাকা বৈধ চ্যানেলে রিসিভ করার জন্য। ব্যাংক এশিয়ার আদাবর রিং রোড শাখাতেই ফয়সালের 19টি অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখানে প্রায় 50 কোটি টাকার লেনদেন হয়েছে। অথচ ব্যাংক ম্যানেজাররা বলছেন এই অ্যাকাউন্টগুলো এখন ইনঅপারেটিভ, মানে কাজ শেষ, লেনদেন শেষ, অ্যাকাউন্টও ক্লোজ। এবার শুনুন ফয়সালের সেই মাস্টার প্ল্যান, যা হার মানাবে থ্রিলার মুভিটিও। ফয়সাল জানতো শরীফ ওসমান হাদিকে হত্যা করার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে হরণ্য হয়ে খুঁজবে, তাই সে এক চুলো ঝুঁকি নেয়নি। টাকা হাতে পাওয়ার পরই সে তার পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে ফেলার কাজ শুরু করে। হত্যার আগে সে তার স্ত্রীকে পাঠিয়ে দেয় নরসিংদীতে, বাবা মাকে পাঠিয়ে দেয় কেরানীগঞ্জে এবং তার বোনকে পাঠিয়ে দেওয়া হয় দেশের বাইরে। সবাইকে সেফ জোনে পাঠিয়ে ফয়সাল নিজে হাদিকে হত্যার মিশন শেষ করে। এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে দেশ ত্যাগ করে। প্রযুক্তির সাহায্যে গোয়েন্দারা জানতে পেরেছেন ফয়সাল বর্তমানে ভারতে অবস্থান করছেন। ভারতের মহারাষ্ট্রে তার সর্বশেষ লোকেশন ট্র্যাক করা হয়েছে। তার কাছে যে 1,76 লাখ টাকা ক্যাশ ছিল, ধারণা করা হচ্ছে সেই টাকা ব্যবহার করেই সে বর্ডার ক্রস করেছে এবং এখন ভারতে আত্মগোপন করে আছে। কিন্তু সিআইডি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো এখন শুধু ফয়সালকে খুঁজছে না, তারা খুঁজছে সেই অদৃশ্য হাতগুলোকে যারা এই 2,41 লাখ টাকা ফয়সালের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। গোয়েন্দারা এখন টাকার উৎস খুঁজতে মরিয়া, কারণ ফয়সাল তো কেবল ট্রিগার চেপেই খালাস, কিন্তু যারা এই বুলেটের দাম মিটিয়েছে তারাই আসল কালপ্রিট। তদন্ত কর্মকর্তারা বলছেন যে অ্যাকাউন্টগুলো থেকে ফয়সালের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেগুলো হয়তো কোনো ডামি অ্যাকাউন্ট বা ভুয়া কোম্পানির নামে খোলা। মানি লন্ডারিং আইনের আওতায় এখন প্রতিটি ট্রানজ্যাকশন চেক করা হচ্ছে। সিআইডি ইতিমধ্যে ফয়সালের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। যে 65 লাখ টাকা এখনও ব্যাংকে পড়ে আছে তা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। তবে শঙ্কার বিষয় হলো, এত চতুরতার সাথে লেনদেনগুলো করা হয়েছে যে আসল প্রেরককে খুঁজে বের করাটা বেশ চ্যালেঞ্জিং।
ফয়সাল যেহেতু গত বছর একবার অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল এবং পরে জামিনে বের হয়, তাই তার উপর আগে থেকেই নজরদারি থাকার কথা ছিল। কিন্তু সে কিভাবে এতগুলো ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করলো এবং নির্বাচনের ঠিক আগে এত বিপুল পরিমাণ অর্থের লেনদেন করলো, সেটা ব্যাংকগুলোর কমপ্লায়েন্স ডিপার্টমেন্টেরও এক বড় ব্যর্থতা। হাদি হত্যা হয়তো একটি রাজনৈতিক বা আধিপত্য বিস্তারের ঘটনা, কিন্তু এর পেছনের আর্থিক লেনদেনের চিত্রটি প্রমাণ করে যে এটি ছিল একটি সুপরিকল্পিত কর্পোরেট স্টাইল কিলিং, যেখানে খুনিকে আগে থেকেই আর্থিকভাবে নিশ্চিত করা হয়েছে, তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং তার পালানোর পথ তৈরি করে দেওয়া হয়েছে। এখন দেখার বিষয়, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি পারবে মহারাষ্ট্র থেকে ফয়সালকে ধরে আনতে, নাকি এই 127 কোটি টাকার লেনদেনের আড়ালেই চাপা পড়ে যাবে আসল সত্য। 2,41,00,000 টাকা কে দিল? এই প্রশ্নের উত্তর পেলেই বেরিয়ে আসবে হাদি হত্যার মূল পরিকল্পনাকারীর নাম। আপনার কি মনে হয় এই বিপুল পরিমাণ অর্থের যোগানদাতা কারা হতে পারে? কোনো রাজনৈতিক গডফাদার নাকি আন্ডারওয়ার্ল্ডের কোনো মাফিয়া? নেন তারিক সিদ্দিক। শুধু দখল করেই থেমে যাননি, প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ডজন খানেক নাশকতা ও বিস্ফোরকের পেন্ডিং মামলা দিয়ে দেশ ছাড়া করেন। কাউকে কাউকে থানায় ধরে নিয়ে সীমাহীন নির্যাতন করা হয়। ডিবি পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে জেলে পাঠিয়েছেন। এখনও মামলার জালে ফেসে আছেন অ্যাভালন কর্তারা। এমন অন্তত 5 জনের সঙ্গে কথা বলেছে মানবজমিন। দখলের ঘটনার সবিস্তর বর্ণনা করেছেন ওই কর্মকর্তারা। 2. শাপলা চত্বরে গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা ও এমপি মন্ত্রীরা ভয়াবহ তথ্য ফাঁস, গুলিতে নিহত 300-রও বেশি। ঢাকার মতিঝিল শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার মাস্টারমাইন্ড ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং। তার সরাসরি নির্দেশেই সেদিন গণহত্যার ছক তৈরি করেছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। গণহত্যা পরিকল্পনা চূড়ান্ত ও বাস্তবায়নে বেনজির আহমেদের সঙ্গে মুখ্য ভূমিকায় ছিলেন র্যাবের গোয়েন্দা শাখার তৎকালীন প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান এবং বিজিবির তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। এর সঙ্গে পুলিশ, র্যাব ও বিজিবির তৎকালীন উচ্চপদস্থ 1 ডজনের বেশি কর্মকর্তাও জড়িত ছিলেন। গণহত্যা পরিকল্পনা বাস্তবায়নে মতিঝিল এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে গভীর অন্ধকারের মধ্যে সমাবেশের 3 দিক ঘিরে ফেলে রাষ্ট্রীয় 3 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান চালায়। পুলিশের অপারেশন সিকিউর শাপলা, র্যাবের অপারেশন ফ্ল্যাশ আউট শাপলা এবং বিজিবির অপারেশন ক্যাপচার শাপলার নাম দিয়ে চলে অভিযান। ওই অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 7,500 সশস্ত্র সদস্য নিয়োজিত ছিল। যৌথ অভিযানে 1.5 লক্ষাধিক গোলাবারুদ ব্যবহৃত হয়। শাপলা চত্বর গণহত্যায় নিহতের সঠিক সংখ্যা কত তার হিসাব এখনও অজানা। তবে নৃশংস নিষ্ঠুর ওই ঘটনার অনুসন্ধান করতে গিয়ে বিভিন্ন সূত্রে জানা গেছে শহীদের সংখ্যা 300-এর বেশি। এর মধ্যে পুলিশের গোপন রিপোর্টে এ সংখ্যা 191 জন বলে একাধিক সূত্রে বলা হয়েছে। শাপলা চত্বর গণহত্যা নিয়ে মানবাধিকার সংগঠন অধিকার 2013 সালের 10 জুন প্রথম অনুসন্ধানমূলক রিপোর্ট প্রকাশ করে। তাদের প্রাথমিক তথ্যানুসন্ধান রিপোর্টে গুলিবিদ্ধ হয়ে হত্যার শিকার 61 জনের নাম ঠিকানা প্রকাশ করা হয়। আর আঞ্জুমানে মুফিদুল ইসলামের বেওয়ারিশ লাশ দাফনের রেকর্ড থেকে জানা যায় 2013 সালের মে মাসে অস্বাভাবিক 367টি বেওয়ারিশ লাশ দাফন করা হয়, যা প্রতি মাসে গড় বেওয়ারিশ লাশ দাফনের 4 গুণ বেশি ছিল। অনুসন্ধানে আরও জানা গেছে শাপলা চত্বর গণহত্যার পর 6 মে ভোরের আলো ফোটার আগেই ফজরের আজানের সময় লাশগুলো গুম করে ফেলা হয়। লাশ গুমের নেতৃত্ব দেন র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান। তিনি ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে অ্যাম্বুলেন্স ও সিটি কর্পোরেশনের গাড়িতে করে লাশ সরান। কর্মরত বেসরকারি একটি টিভি চ্যানেলের একজন ক্যামেরাম্যান তখনই বর্ণনা করেন তিনি নিজের চোখে 5 ট্রাক লাশ সরাতে দেখেছেন। অন্য একটি সূত্রে দাবি করা হয় সে সময় মাতোয়াইল ও পিলখানার দিকে লাশ ভর্তি বেশ কয়েকটি গাড়ি যায়। জুরাইন কবরস্থান ও আজিমপুর কবরস্থানে বেওয়ারিশ লাশ দাফন হলেও রেকর্ড রাখতে দেওয়া হয়নি। শাপলা চত্বরের লাশ গুম করার পর দমকল বাহিনী ও ওয়াসা থেকে পানির গাড়ি আনিয়ে রক্তাক্ত শাপলা চত্বর ধুয়ে মুছে পরিষ্কার করে সব আলামত নষ্ট করে দেওয়া হয়। গণহত্যার ওই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য হেফাজত নেতাদের দেখে দেখে মামলা দেওয়া হয়। ঢাকার এমন 53টি এবং সারা দেশে 80টি মামলায় হেফাজতে ইসলামের হাজার হাজার নেতাকর্মীকে আসামি করা হয়। মাদ্রাসায় হানা দিয়ে বলে দেওয়া হয় কোনো কিছু প্রকাশ করা হলে রেহাই দেওয়া হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আলেম ওলামা ও মাদ্রাসার ছাত্রদের সম্পূর্ণ চুপ থাকতেও হুকুম দেয়। শাপলা চত্বরে 2013 সালের 5
রাতটি ছিল রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নৃশংস হত্যাযজ্ঞের এক ভয়ঙ্কর রাত। ওই রাতে মতিঝিল এলাকায় বিদ্যুৎ বন্ধ করে দিয়ে ভয়ঙ্কর এক নৃশংস পরিকল্পনা বাস্তবায়ন করে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথ অভিযানের মাধ্যমে। অভিযানে গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড দ্বারা আক্রমণ চালিয়ে হেফাজতে ইসলামের আলেম ওলামা, মাদ্রাসা পড়ুয়া ছাত্র ও এতিম শিশুদের বিপুল সংখ্যায় নিষ্ঠুরভাবে হত্যা ও আহত করে বিভীষিকাময় অবস্থার সৃষ্টি করে, যা ছিল ইতিহাসের এক নজিরবিহীন ন্যাক্কারজনক ঘটনা। ওই ঘটনায় ঢাকায় ৭১-এর ২৫ মার্চের কালরাতে পাক হানাদার বাহিনীর সার্চলাইট অপারেশনের কথাই স্মরণ করিয়ে দেয়। ৩. ডিজিএফআই কার্যালয়ে ছিল রয়ের গোপন অফিস। ১৫ বছর পর বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য। বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে সুরক্ষিত স্থাপনার একটি ডিজিএফআই এর সদর দপ্তর, যা দেশের গোপনীয়তার দুর্ভেদ্য দুর্গ হিসেবেই থাকার কথা ছিল। কিন্তু সেই দুর্গেরই দুটি তলা যেন এক অচেনা রাজ্য। সেখানে গভীর রাতেও আলো জ্বলে, কিন্তু সেই করিডোরে হাঁটার অধিকার নেই। বাংলাদেশের কোনো গোয়েন্দা কর্মকর্তার পরিহাসের বিষয় হলো বাংলাদেশের নিরাপত্তা কর্মীরাই সেই তলাগুলোর পাহারায় নিযুক্ত ছিল, যারা রক্ষা করছিল সেই বিদেশি গোয়েন্দাদের, যারা ভেতর থেকে দেশের সার্বভৌমত্বকে ছিঁড়ে ফেলছিল। কড়া নিরাপত্তার চাদরে ঢাকা ওই দুটি ফ্লোরে নির্দয় হাঁটা চলা করত। ভারতীয় রয়ের এজেন্টরা টেবিল থেকে ছক কষা হতো। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির তাদের ইশারায় বদলে যেত। সেনা কর্মকর্তাদের পোস্টিং এটি কোনো হলিউড সিনেমার দৃশ্য নয়, এটি ছিল গত ১৬ বছরের আওয়ামী লীগ শাসন আমলে বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার এক অকল্পনীয় কিন্তু নির্মম সত্য। আর এই অবিশ্বাস্য দেশবিরোধী আয়োজনের মূল স্থপতি স্বয়ং প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিক। তার হাত ধরে দেশের সার্বভৌমত্বকে বন্ধ রেখে ভিনদেশি প্রভুদের জন্য বিছিয়ে দেওয়া হয়েছিল এই লাল গালিচা। এই বিশাল ষড়যন্ত্র বাস্তবায়নে তারেক সিদ্দিক একা ছিলেন না। তৎকালীন ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে একবারের মতো ব্যক্তিদের নিয়ে তিনি এই দেশবিরোধী কর্মকাণ্ডের বাস্তবায়ন করেন। তিনি সশস্ত্র বাহিনী, পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি অনুগত চক্র গড়ে তোলেন, যারা বিদেশি প্রভুদের সন্তুষ্টির জন্য দেশের সাথে বিশ্বাসঘাতকতা করতে দ্বিধাবোধ করেননি। তারেকের নির্দেশনায় এনএসআই এর একটি অনন্য বিদিত আমি উইং তৈরি হয়, যা সরকারি কাঠামোর বাইরে থেকে পরিচালিত হতো এবং যার খরচাস্থ সোর্স মানি থেকে। এই গোপন সেলের একমাত্র কাজ ছিল রয় নির্দেশ পালন করা। এই চক্রে বেনজির আহমেদের মতো পুলিশ কর্মকর্তারা যুক্ত হয়। দেশজুড়ে ঘুম ও হায়না ঘরের বিভীষিকা ছড়িয়ে পড়ে, যা এক সময়ে র্যাব ও পুলিশের মধ্যে এক অসুস্থ প্রতিযোগিতায় রূপ নেয়। ক্ষমতা ও ষড়যন্ত্রের পাশাপাশি চলছিল লুটপাটের মহাযজ্ঞ। তারেক সিদ্দিক তার অনুগতদের ব্যবহার করে পদ্মা সেতু ও হাতিঝিলের মতো বড় প্রকল্প থেকে বিপুল অঙ্কের কমিশন আদায় করেন। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমানকে রাজুকের চেয়ারম্যান বানিয়ে তার মাধ্যমে পূর্বাচল ও রূপগঞ্জে ১০০ বিঘা জমি ও প্লটের মালিক হন। তার স্ত্রী শাহিন সিদ্দিক ও কন্যারাও প্রচ্ছায় নামক কোম্পানির আড়ালে এই দুর্নীতিতে অংশীদার ছিলেন। তার প্রভাব এতটাই বিস্তৃত ছিল যে বিমানবন্দরের যাবতীয় বাণিজ্য তিনি তার বিশ্বস্ত দুর্নীতি পরায়ণ কর্মকর্তাদের মাধ্যমে নিয়ন্ত্রণ করতেন।